আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা তারা কৃতিত্বের পরিচয় রাখছে, এক এক জায়গায় সব মহিমায় তারা কৃতিত্বের পরিচয় রাখছে। তো গর্বে বুকটা ভরে যায়। এবং যে সকল অফিসাররা কাজের জন্য এখানে আসি, কাজ করে বা চলে যায়, তারাও সেই গর্বের শরিক হয় যে আমি ওই জেলায় কাজ করে এসেছি, আমি এই ক্যাপাসিটিতে কাজ করেছি, আমি দেখেছি ওই জেলার মানুষটা কেমন। ফলে তারাও সেখান থেকে কিছুটা আমাদের সঙ্গে একাত্মতা অনুভব করে। ফলে আজকে কিন্তু এটা একটা সমগ্র পরিবার। আজকে প্রথমে আমি শিক্ষক ভাষার উদ্দেশ্যে বলবো আপনাদের অনেক অভিনন্দন, অনেক নমস্কার, কৃতজ্ঞতা যে আপনাদের জন্যই কিন্তু আজকের জেলার যে মানচিত্র, অর্থাৎ জেলার যে মানুষের সম্বন্ধে ধারণা, তার ম্যাক্সিমাম কৃতিত্ব আপনাদের। আপনারা যেভাবে ছেলে মেয়েদের স্নেহের বন্ধনে বেঁধে যেভাবে কাজ করে চলেছেন, তাদের শিক্ষা দান করছেন, তারা বিভিন্ন জায়গায় কৃতিত্বের পরিচয় দিচ্ছে, এটা সত্যি গর্ব করার মতো। নিশ্চয় আপনারা সেই গর্ব অনুভব করেন এবং সেই জন্য আপনারা এখানকার টিচাররা দিন রাত তারা স্কুলে কিভাবে কি করা যায়, কত ভালো করা যায়, তারা কিন্তু সবচেয়ে স্কুল নিয়ে তারা কিন্তু একদম নিমগ্ন থাকে। এবং আমি তো অনেক স্কুলে দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধবরা এখানকার এইচএম স্কুলের টিচাররা রয়েছেন, তারা যেভাবে ইন্টারেক্ট করে, আমি কিন্তু তাদের স্কুলে গিয়ে দেখেছি তারা যেভাবে ছাত্রছাত্রীর কথা ভাবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তারা সন্তান সমুখ ভেবে তারা সেই মতো কাজ করছে। এটা সত্যি গর্বের, সত্যি এটা আমাদের গর্বের। যখন আমরা দেখি যে পূর্ব মেদিনীপুর পাস করার হারে প্রথম কে, পূর্ব মেদিনীপুর, মেধা তালিকে আগে দিকে কে, পূর্ব মেদিনীপুর, বুকটা ভরে ওঠে। এবং একজন শিক্ষক, আমি তো আপনাদের বলবো, আপনাদের সত্যি নমস্কার, আপনারা যেভাবে তৈরি করছেন আমার ছেলেমেয়েদের। এবং আপনারা কিন্তু অ্যাকচুয়ালি আজকে এখানে সিএমও সাহেব আছেন, ডক্টর আছেন, তারা কিন্তু একজন মানুষের বা কয়েকজন মানুষেরকে তারা বাঁচায়, তাদের ডাক্তারি করে। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু সমাজের ডাক্তার। এই সমাজ কিভাবে হবে, সোসাইটি কিভাবে হবে, কোন অভিমুখে যাবে, আজ থেকে 10-20 বছর পরে তার অভিমুখে কিন্তু আপনার তৈরি করে দিচ্ছে। তার কারণ আপনার সমাজে এই যে আমার ছেলেমেয়েরা সুন্দর সুন্দর সব কত রিস্পাত, মানে সব দেখতে ফুলের মতো ছেলেমেয়েরা আগামী দিনে যখন সমাজে বিভিন্ন কাজে আসবে, আজকে তুমি 9-10 পড়ছো, কালকে 11-12, তারপর তুমি বিভিন্ন সমাজের বিভিন্ন কাজে যুক্ত হবে, বিভিন্ন জায়গায় যুক্ত হবে। ফলে যখন তুমি যুক্ত হচ্ছ, এই স্কুল থেকে যখন তুমি শিক্ষা নিয়ে বেরোচ্ছ, তুমি কি শিক্ষা নিয়ে বেরোচ্ছ, আর সেই শিক্ষাটা সমাজের পক্ষে, সবার পক্ষে কতটা উপযোগী, সেই সমাজ কিভাবে যাবে, সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। সুতরাং আজকে সমাজের কারিগর, সমাজকে কিভাবে নিয়ে যাবে, পুরো তার ডিনামিক্সটা তৈরি করেছেন আমাদের স্কুলের প্রাঙ্গণ, আঙিনা, শিক্ষক মশাই আর বাড়িতে প্যারেন্টস। একজন ছেলেমেয়ের জীবনে সবচেয়ে কাজের বেশি থাকে প্যারেন্টস। আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক আমাদের মা বাবা, সবচেয়ে বড় শিক্ষক, যে আমাকে কথা বলতে শিখিয়েছে, আমাকে হাঁটতে শিখিয়েছে, আচার ব্যবহার শিখিয়েছে, বাড়ির কি আমাদের কি পরম্পরা সেটা শিখিয়েছে। তারপর স্কুলের হাতে যখন গিয়েছে শিক্ষকরা, তারা শুধু পাঠ্যপুস্তক তারা বিদ্যাদান করেন না, তারা সমাজের একজন কৃতি মানুষ হিসেবে তৈরি করার জন্য তারা সব কিছু তাদেরকে বোঝান। কিন্তু আক্ষেপ কোথায় করে, একটু ধারণা মেন কথা হচ্ছে কথা বলুন। শিক্ষায় প্রথম কে, পূর্ব মেদিনীপুর। সামাজিক সচেতনতা এগিয়ে কে, পূর্ব মেদিনীপুর, গর্বে বুকটা ভরে ওঠে। আবার একসঙ্গে নাম আসছে, পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা কম বয়সী মেয়েদের বিয়ের হার বেশি, নাবালিকা বিয়ের হার বেশি, পূর্ব মেদিনীপুর। একসঙ্গে দুটো নাম, কেমন লাগে? লজ্জায় মাথাটা হেট হয়ে যায়। তো তোমরা ভাবতে পারো সেটাতে লজ্জার কি আছে? বিবাহ একটা সামাজিক প্রক্রিয়া, সামাজিক অনুষ্ঠান, তো বিয়ে তো করবেই সবাই, কেউ বাধা দিচ্ছে না তো। কিন্তু আজকে তোমরা আমার ছোট ছোট মেয়েরা, ছেলেরা, তোমরা কি জানো যে এই যে কম বয়সী বিয়েতে কি অ্যাকচুয়ালি হচ্ছে, সমাজে কি ধরনের চেঞ্জ আসছে? আমরা কেউ জানি না কি হচ্ছে। এখানে আমার সিএমও সাহেব আছেন, আজকে কেনই আজকে আমাকে সবার সঙ্গে বসতে হচ্ছে, যখন দেখি আমরা এই জেলায় রাস্তাঘাট, ব্রিজ,
বিভিন্ন সামাজিক প্রকল্পে বিভিন্ন কাজে আমরা এগিয়ে, রাজ্যের সব জেলার মধ্যে আমরা এগিয়ে, সবকিছু কাজে আমরা এগিয়ে। কারণ এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, তাদের সহযোগিতা, প্রশাসনিক সবকিছু মিলে একটা পরিবার মিলে যখন আমরা সব দিকে এগিয়ে, তখন বোঝা যায় যে আমরা তাহলে এই যে কম বয়সী মেয়েদের বিয়েতে কি করে দিই, তাহলে কি আমাদের যে সামাজিক শিক্ষা, আমার যে বাড়ির বান্ধব কোথাও কি আলগা হয়ে যাচ্ছে? এই যে বলছেন যে কেন বিয়ে করলে, কম বয়সে বিয়ে করলে কি হয়, তোমরা কি জানো যে আজকে আমাদের জেলায় সিএমএল সাহেব আছেন, পরিসংখ্যান আছে, আমাদের জেলায় সবচেয়ে শিশু মৃত্যুর হার বেশি, আমাদের জেলায় সবচেয়ে ম্যাটারনাল ডেথ, গর্ভবতী মায়েদের মৃত্যুর হার বেশি। তাহলে একটা দেশ, সমাজ, জাতি কেমন আছে নির্ভর করে এই সকল তথ্যের উপর। যে মানুষ যদি সুস্থ না থাকে তাহলে কিসের উন্নয়ন, কিসের এত রাস্তাঘাট, ব্রিজ, সামাজিক সহায়তা? আসল তো মানুষ যা কিছু করেছে মানুষের জন্য, মানুষ যদি রক্ষা না করতে পারে। পরিসংখ্যান ঘেটে দেখলাম যে কেন এত ডেথ হচ্ছে। সারাদিন ধরে এখানে ডক্টরদের সঙ্গে যখন আমরা ডেথ অডিট করি, যে কারণটা খুঁজে বের করি কেন এত হচ্ছে, মানে চমকে উঠবে যে যখন দেখা যাচ্ছে যত শিশুরা জন্ম নিচ্ছে, যারা মারা যাচ্ছে তারা সব টিনেজ প্রেগন্যান্সি। এই জেলাতে ঘটনা ঘটেছে, একটি মেয়ে 12 বছরের সন্তান প্রসব করেছে। 13 থেকে 14-র মধ্যে ম্যাক্সিমাম সন্তান প্রসব হচ্ছে এই জেলায়। যখন তার বিভিন্ন একটা 12 বছরের মেয়ে, তার শারীরিক গঠন সম্পূর্ণ হয়নি, তার মধ্যে গ্রোথ চলছে, তখনই সে নিজে তখন একটা শিশুর মতো সে কিনা এক সন্তানের জন্ম দিচ্ছে। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তান মারা যাচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে না, ম্যালনিউট্রিশন, মায়েরও জীবন আজকে বিপদাপন্ন। এবং আমাদের যত ডেথ হচ্ছে তার 90% ডেথ আসছে এই টিনেজ প্রেগন্যান্সি বা কম বয়সে বিয়ের ফলে। 12-13 বছরের মেয়েদের যারা সন্তান প্রসব করছেন তাদের মৃত্যু হচ্ছে। আজকে আমি শিক্ষক মহাশয়দের বলছি, মায়েদের বলছি, আমার আপনার প্রত্যেকের সন্তান রয়েছে, কন্যা সন্তান। আজকে যে মেয়েটা আজকে আমাদের সঙ্গে খেলার কথা, গল্প শোনার কথা, বড় হয়ে ওঠার কথা, আপনার অঞ্চলে স্নেহ বড় হওয়ার কথা, সেই মেয়েটিকে ভাবুন, কল্পনা করুন, 12 বছর একটি মেয়ে একটা অন্য পরিবারে গিয়ে সেই পরিবারে যে আচার আচরণ রীতি সে মেনে রান্না করছে সবার জন্য, তাকে সবার কথা শুনতে হচ্ছে, লাঞ্ছনা বঞ্চনা সব কিছু শুনতে হচ্ছে। কেন দেরি করে ঘুম থেকে উঠি, কেন এই রান্নাটা হলো না, তোমার মাকে কিছু শেখায়নি? এই জন্য তো গ্রামে সপ্তম হতে থাকে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন না আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার পর সে কতটা টর্চার হচ্ছে, কতটা সে যন্ত্রণার মুখে আছে। আমাদের প্রত্যেকের সন্তান আছে, যদি আপনার সন্তান এটা হতো আপনি বাবা হিসেবে কিভাবে রিয়েক্ট করতেন, একজন দাদা হিসেবে, আত্মীয় পরিজন হিসেবে কিভাবে রিয়েক্ট করতেন? আজকে তাদেরকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। তো যতই আমার হসপিটাল থাক, যতই ডক্টর থাক, তাহলে যদি এই ধরনের সমাজ চলতে থাকে আমরা কজনকে বাঁচাবো? এবং সবচেয়ে বড় কথা, যে সকল সন্তান তারা জন্ম দিচ্ছেন তাদের ম্যাক্সিমাম ম্যালনিউট্রিশন সাফার করছে এবং তাদের বিভিন্ন অর্গান তৈরি হয়নি। কারো হার্টের প্রবলেম, কারো লাংসের প্রবলেম, কারো কিডনির প্রবলেম, কারো লিভারের প্রবলেম, সারা জীবনের প্রবলেম। আজকে বলুন তো, যদি কোনো পরিবারে এইরকম একটি শিশু ভূমিষ্ঠ হয়, সেই পরিবারের মানসিক অবস্থা, তার সঙ্গে জড়িত আত্মীয় বন্ধু, তাদের মানসিক অবস্থা, সামাজিক অবস্থান কোথায় গিয়ে পৌঁছায়? সারা জীবন যতই আপনি ইনকাম করুন, ওই বাচ্চা ছেলেটার জন্য সবসময় আপনার মনে একটা যন্ত্র থাকে, এই ছেলেটাকে আমি কি করে একে সুস্থ করবো, কি করে আমি বড় করবো। তাহলে শুধু এই যে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে চলছে, অনেকে জানি অনেকে জানি না, অনেকে এগুলোকে ঠিক আছে ওর বাড়ি হচ্ছে আমার কি, কিন্তু আমার আছে। যদি আমার জেলায় এতগুলো মেয়ে যারা বিভিন্ন তারা সব সন্তান জন্ম দেওয়ার পর বিভিন্ন রোগে ভুগে, সন্তানগুলো রোগে ভুগে, তো
বেডগুলো তো ওদের জন্য আমাকে আগে থেকে বুক করে রাখতে হবে, যে এই গ্রামে এত আছে, যে কোনো মুহূর্তে আসবো, ওকে বেড দাও। তাহলে সাধারণ মানুষ বেড কোথায় পাবে? আমি আপনি কোথায় বেড পাবো? মানে একটা ইম্প্যাক্ট আছে। আর আজকে যে ছেলেমেয়েরা, যে আজকে কেন হঠাৎ করে এই কম বয়সী মেয়েদের বিয়ের প্রবণতা কেন বাড়ছে? তো রাতারাতি হচ্ছে না। আসলে আমরা কোথাও, প্যারেন্টসরা, টিচার্সরা কোথাও আমরা বিচ্ছিত হচ্ছি। আমার সন্তান সন্তান মনের খবর আমরা রাখছি না। তারা কোথায় যায়, তারা কি করে, কিভাবে সময় কাটায়, তাদের মনের মধ্যে কি চলছে আমরা কেউ খবর রাখি। আমরা কোথায় আছি? আমরা প্রত্যেকে মোবাইলে আছি। প্রত্যেক বাড়িতে যত মানুষ তত মোবাইল। একসঙ্গে বসে খেয়ে গল্প করা, সারাদিন বাবা কি কষ্ট করলো, মা কি কষ্ট করলো, ওর কি কষ্ট হয়েছে, কোথাও কোনো আজকে শেয়ার হয় না। আমরা সবাই বসে আছি যে মোবাইলে একদম আকৃষ্ট হই। ফলে প্রত্যেকের মনে কি চলছে কোনো তার আদান প্রদান নেই। কার মনে কোথায় কি চলছে, একটা মেয়েদের মনে, ছেলেদের মনে কি ঝড়ব আমরা কেউ খবর রাখি না। কোথা থেকে তাদের মধ্যে এত অভিমান আছে? মা বাবা থেকে অভিমান আছে যে আমার বাবা আমার 3 ছেলে সন্তানের মধ্যে তাদের মধ্যে সময় ভাবে দেখছি না, অভিমান নেই। আবার দেখি কোন শিক্ষক সামনে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে নিয়ে এতটা তারাই করে, তাদেরকে উৎসাহিত করে, বাকিদেরকে খুব একটা কেয়ার করে না, কথা কথা অত অপমান করে। সেখান থেকে তারা অভিমানিত হয়, তাদের মধ্যে খুব যন্ত্রণা তৈরি হয়। ফলে বাড়িতে মা বাবা, স্কুলের টিচার্স, এই তো তাদের জায়গা। এই দুটো জায়গায় যদি আমরা ঠিক মতো তাদেরকে কেয়ার না করি, তাদের মনের ভাষা না বলতে পারি, তাহলে কি হচ্ছে? আজকে ছেলেমেয়েরা বিভিন্ন বিপদে যাচ্ছে। শুধু বিপদে যাওয়া না, এবং শুনলে অবাক, আপনারা প্রতিদিন খবর কাগজে দেখছেন আজকে ছেলেমেয়েরা আত্মঘাতী হচ্ছে, তারা সুইসাইড করছে। আজকে আমি ছাত্রদের বলছি যে তোমরা কি একবার ভেবে দেখেছো, একবার যে তোমার জন্য তোমার মা বাবা, তোমার আত্মীয় পরিজন কি স্বপ্ন দেখছে, কি দিন কাল প্রাণান্ত করছে? শুধু তোমাদের মুখে একটু হাসি দেখবে বলি, তোমাদের মুখে তো আনন্দের ঝলক দেখবে বলি, তারা জীবন প্রাণপাত করে দিচ্ছে। কিন্তু যদি তুমি আজকে কাউকে না বলে এইভাবে চলে যাও, তাদের কি হবে? তারা কি নিয়ে বাঁচবে? তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা কি আছে? আজকে আমরা সেগুলোকে ভেবে দিচ্ছি। আমি ছেলে মেয়েদের বলবো, আমার তো একটা জিনিস খুব ভালো লাগে, আপনারা নিশ্চয়ই মুভি দেখেন। 3 ইডিয়টস যখন মুভিটা দেখছিলাম, যখন তার এক বন্ধু কোথাও বুঝতে পারছে না, বাড়ির বিপক্ষে গিয়ে তার একদিকে তার ভালোবাসা নেচারের পর মা বাবা চেষ্টা ইঞ্জিনিয়ার হতে হবে, যখন তার মধ্যে খুব মানসিক দ্বন্দ্ব দোলাচলা আছে, কি করবো, এক্সিট করবো কিনা, তখন তার বন্ধু তার মানি ব্যাগের ভিতরে তার মা বাবার ছবিটা রেখে দিচ্ছে। বলেছিল তোর মাথায় কি কোনো সময় কোনো বাজে চিন্তা আছে যে আমার ভালো লাগছে না, আমি কুইট করবো, আমার আর নিতে পারছি না, তো একবার শুধু মা বাবার এই হাসিটা দেখিস যে আমি চলে গেলে এই হাসির কি হবে? আমি যদি চলে যাই, আমি তো চলে যাবো। কেউ আমাকে একটা কটু কথা বলেছে, কেউ বিদ্রুপ করেছে, আমি তো চলে যাবো, কিন্তু এদের কি হবে? তো সেই কথাটা আমাকে খুব টাচ করেছে। তো মুভিতে এই ধরনের জিনিস দেখানো হয়। তো আজকে যখন দেখুন আমাদের খড়গপুর আইআইটি, এত ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড, পড়াশোনা করছে, মা বাবা কত স্বপ্ন তাদের রেখেছে, বিভিন্ন স্কুলকে রাখে। তো সেখানে ছেলেমেয়েরা কিভাবে এক্সিট করছে? আজকে খড়গপুর আইআইটি 1 মাসের মধ্যে 4টি কৃতি পুত্র মারা গেছে। মা বাবা সকাল থেকে ঘুম থেকে ছেলেমেয়ের জন্য খাওয়ার নিয়ে যাচ্ছে, গিয়ে দরজা খুলে দেখে দরজা খুলছে না। আমার নিজের এক বন্ধুর ছেলে মারা গিয়েছে, নিজের একদম ক্লোজ ফ্রেন্ড। সে আমাকে গল্প যখন বলছে, সিন হচ্ছে, আমি কয়েকদিন খুব অশান্তি হচ্ছে মানসিক। হচ্ছে সকাল থেকে রবিবার, ওর জন্য আগের দিন রাতে কথা হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে গিয়েছি, দরজা খুলে দেখছি আমার সন্তান পুরো জানলা বা দরজা থেকে সিলিং ফ্যানে রোদ দিয়েছে, মারা গেছে। দুয়াকে খাওয়ারের ব্যাগ মা বাবা কষ্ট করে ক্লিন করে দিয়েছি খড়গপুরটা। আজকে তাকে কি দিয়ে গেল? তাদের কত মেহনত, কত পরিশ্রম, কত স্বপ্ন ছিল, এবং এটা ঘটে চলেছে আমাদের জেলা, তো ঘটে চলছে। এবং এই যে ছেলেমেয়েরা তাদের ওই যে পরিস্থিতি, তাদের মধ্যে কি চলছে? আজকে এগরাতে একটি পরিবারের মা বাবা ছেলেকে বকেছে, সেই ছেলে 4-5 জন তার বাড়ি থেকে চলে গিয়েছে, তার বাড়ি ফেরে রাতে পুলিশে কমপ্লেন হয়েছে, সারাদিন ধরে তল্লাশি, পরে দেখা গেল তারা কোন একটা জঙ্গলে, কোথাও একটা স্কুলে কোথাও লুকিয়েছিল।
তারপর তাদেরকে খুঁজে বের করা হয়। কি ব্যাপার, তোমরা কেন চলে গিয়েছিলে? পরে যখন জানা গেল মা বাবা বকেছি। আজকে মা বাবার বোকাটাকে তারা কতটা অভিমানী, কতটা তারা মানে তাদের রাগ ক্ষোভ থেকে তারা এইসব ঘটনা ঘটাচ্ছে। মা বাবার বোকা, ছাত্রছাত্রীদের টিচারদের মা, এটাই তো শিক্ষার পথ। অর্থাৎ আমার যখন ডিরেল হচ্ছে তখন এই স্নেহ, এই যে মারকু তার যে বকছে, তোমাকে পথ দেখাচ্ছে, তারা টসটা পেয়েছে তোমার পথটা কিভাবে যাবে। তো তাদের কোথায় আজকে সন্তুষ্ট এইভাবে রিয়েক্ট করছে। তো সেইগুলো বলছিলাম, শিক্ষক মহাশয় বলছিলাম যে আপনারা একবার এদের সঙ্গে শুধু পড়াশোনা না, কোন একটা সময় রোজ করতে হবে না, সপ্তাহে বা মাসে অ্যাসেম্বল করুন, তাদের কথাবার্তা শুনুন, তাদের মধ্যে কি চলছে তাদের লক্ষ্য করুন। আজকে যে কম বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে, একদিনে তো হচ্ছে না। আজকে যখন স্কুলে গিয়ে দেখি কত স্টুডেন্টস এনরোলমেন্ট 100, আজকে অ্যাটেন্ডেন্স কত 80, 80-র মধ্যে কজন মেয়ে আসেনি? 80-র মধ্যে মেয়েদের যত এনরোলমেন্ট তার 60% মেয়ে। যখন জিজ্ঞেস করছি মেয়েদের তোমার বন্ধুরা কোথায় কেন আসছে না জানো, অনেকে ঠিক করে হাসছে। অর্থাৎ তারা সব জানে, কেউ বিয়ে করে চলে যাচ্ছে, কেউ পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। তো আমি মাস্টারমশাইদের কাছে একটা আমার করজোড়ে আমি আপনাদের অনুরোধ করছি যে একটা মেয়ে বা ছেলে আপনার স্কুলে পড়তে আসছে, ক্লাস 5, 6, 7, 8 পরপর তারা প্রোগ্রেস করছে। যদি কেউ না আসে, একবার খোঁজ নিয়েছেন কেন আসছে না? একবার প্যারেন্টসের সঙ্গে কথা বলেছেন কেন আসছে না? একবার কি তাদের বাড়ি গিয়ে কথা শুনেছেন কেন আসছে না? সত্যি কি অভাবের তাড়নায় কোনো কাজে তারা এনগেজ হয়ে গেছে? সত্যি কি কোনো একটা সমস্যা পরিবারে হয়েছে যে তারা স্কুলে আসছে না? একটু কি স্কুলে গিয়ে একটু কি প্যারেন্টসের কথা বলা যায় না? একটু কি মাসে মাসে প্যারেন্ট টিচার্স মিটিং করা যায় না? এবং তাদের মনে এই যে বিভিন্ন রকম দোলাচল চলছে, কষ্ট যন্ত্রণা চলছে, তার থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, তাদের মধ্যে কি চলছে একটু কথা বলুন আপনারা। এবং আজকে ছেলেমেয়েরা পড়াশোনার ট্যালেন্টে প্রত্যেক মার্কস ভালো পায়। আজকে ম্যাথ করতে দিন, সঙ্গে সঙ্গে ম্যাথ করে দেবে, কোনো কিছু জিজ্ঞেস করুন সব করে দেবে, তারা খুব ট্যালেন্টেড। কিন্তু সমাজে আজকে কি আজকে সমাজ কতটা আন্ডারস্ট্যান্ড হচ্ছে। আজকে যখন আপনি যাবেন সমাজ কিভাবে চলছে, তার সমাজ কাকে, আমাদের বাড়ির ছেলে মেয়ে মানে স্কুলের স্টুডেন্ট, আমরা প্যারেন্টস, আপনার টিচার, সবাই সমাজ। সমাজে কি ছবি দেখছি, আমাদের ছেলেমেয়েরা কি সামাজিক শিক্ষা প্লাস আমাদের যে পরিবেশগত শিক্ষা তাতে কি শিক্ষিত হচ্ছে? আমি এবার পরিবেশগত শিক্ষাতে আসছি যে আমি একটা স্কুলে গেলাম, স্কুলে গিয়ে দেখলাম স্কুলটা পরিষ্কার, তার যে জানালা দিয়ে দেখলাম পুরো প্লাস্টিকের যত প্যাকেট, চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট সব রুম পরিষ্কার, বাইরে অপরিষ্কার, মাঠটা অপরিষ্কার, স্কুলের টয়লেটটা অপরিষ্কার। মেয়েদের টয়লেটে ঢুকলাম, সেখানে অন্ধকার, কোনো লাইট নেই। আমি কিচেনে গেলাম, কিচেনে জল ভর্তি, মাছি মশা টিকটিকি সব ঘুরে বেড়াচ্ছে। তো এইটুকু পরিবেশ থাকে তো তার জন্য আদর্শ। এইগুলোকে আমরা একটু খেয়াল করতে পারি না, একটু দেখতে পারি না যে আমার স্কুলের ইউরিনটা কেমন আছে, একটু সেখানে ফিনাইল, একটু ইউরিক অ্যাসিড একটু আমরা একটু করে দিতে পারি না, একটু সহজ শিখাতে পারি না, টয়লেটটা পরিষ্কার করতে হবে। আর প্লাস্টিক, আপনারা জানেন না আমরা কোন জগতে যাচ্ছি এবং আমাদের নেচারকে যেভাবে ভয়ঙ্কর উঠছে তার মূলে আছে প্লাস্টিক। আপনাকে জানতেই পারেন। এই যে আপনারা দেখেন বাজারে সবাই ড্রেনের উপর, পাকা ড্রেনের উপর ছুরি নিয়ে বসছে সবজি বিক্রি করছে, দিনের শেষে সবজির খোসা অতিরিক্ত অংশ ড্রেনে ফেলে চলে যাচ্ছে। ডাব নিয়ে বসছে, ডাব ফেলে চলে যাচ্ছে। আপনি ভাবেন কি আছে, ফেলছে তো কি আছে, কি প্রবলেম? কিছুই প্রবলেম নেই। যখন জলটা যাওয়ার পর ড্রেন দিয়ে গেল, জলটা আটকে গেল, ওখানে কি তৈরি হচ্ছে? দুর্গন্ধ, মশা, মাছি, ডেঙ্গু, ম্যালেরিয়া সব রোগ ছুটে আসছে। আজকে আমরা প্রত্যেকের বাড়ি পরিষ্কার রাখি, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, তোমরা কি একবার বাড়িতে বলেছো আমার বাড়িতে তো প্লাস্টিক, একটা জায়গায় তাকে বেঁধে ফেলতে হবে, একটা জায়গায় তাকে আবদ্ধ করতে হবে, প্লাস্টিক বাইরে ছড়িয়ে ফেলা যাবে না। এবং
যদি এটা একটু চোখ বন্ধ করে দেখেন, যদি আমি আমার বাড়ির যত নোংরা আপনার বাড়ির উঠে ফেলতাম, আপনি অ্যালাউ করতেন? তর্ক করতেন কেন? আপনার নোংরা নেব না, আপনি আমাকে পেলে আমি নিতাম না। কিন্তু আমরা সবার অজান্তে বা জ্ঞানত অবস্থায় আমাদের প্লাস্টিক পরিবেশে বিভিন্ন জায়গায় ডাম্প করে দিচ্ছি। তাতে কি হচ্ছে? ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ম্যালেরিয়া, ডেঙ্গু মানে আপনি জানেন কত ডেথ হচ্ছে, সেই পরিসংখ্যান আপনার যে দিনে চমকে উঠবেন। তাহলে যদি ওখানটা নোংরা হয়, ওখানে যদি মাছির বাড়ন্ত হয়, সেই মাছিটা আপনার ভাতে এসে বসবে, সেই যে ডিজিটটা নিয়ে আসতে, তার কাজ জন্য হলো। কারণ যখনও ফেলছিলাম বাধা দিলাম না, যখনও কিছু করলাম আমি তাকে কিছু বললাম না, সচেতন করলাম না, আমি নীরবে শুয়ে নিলাম। আজকে আমার বাড়িতে এইটুকু কিছু করা যায় না যে নিজের বাড়ি, নিজের পরিবেশ, নিজের পাড়া, এই তো ছেলে মেয়েগুলো আমাদের, তাদেরকে একটু শিক্ষা দেয়। প্লাস্টিকটাকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তোমার স্কুলের উপর, স্কুলের জায়গা পুরোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জাস্ট কতগুলো সহমত সেখানে। প্রত্যেকের কাছে খুব পয়সা আছে, প্রত্যেকের কাছে খাবে, বাচ্চারা খাবে, চকলেট খাবে, ওটা খাবে তারা, কিন্তু নির্দিষ্ট জায়গায় যাতে ফেলে সেইটা যাতে একটু বলে দেওয়া যায়। আমি তো প্রত্যেকটা স্কুলে কি করেছি, আমরা প্রত্যেকটা স্কুলে উইদিন এ মান্থ একটা প্লাস্টিক ক্যাম্প করব, মানে বুথ করব। সেই বুথে বিভিন্ন কন্টেনার থাকবে, আমরা দেবো, আমরা এখান থেকে দেবো। সব ছাত্রদের বলবো যে তোমার স্কুলের আঙিনাতে যত প্লাস্টিক, তুমি যত প্লাস্টিক নিয়ে আসছো ওইখানে ফেলো। প্লাস যদি মনে হয় তোমার বাড়ি, তোমার আশেপাশে হাঁটার জায়গা দিয়ে প্লাস্টিক নিয়ে এসে ওখানে ফেলো, অর্থাৎ এক জায়গায় ফেলো। তোমরা বলবে যে প্লাস্টিক নিয়ে এত কেন বলছি, এই প্লাস্টিক যাচ্ছে কোথায়? এই প্লাস্টিক পরিবেশ